হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো 2026 সালের, তাদের জন্য আজকে ফিজিক্যাল সায়েন্সের অবজেক্টিভের একটা পেজ থেকে আলোচনা করব। এবং এই পেজটি হচ্ছে আমাদের পর্ষদের যে টেস্ট পেপার, পশ্চিমবঙ্গ সরকারের বিনা পয়সায় দেওয়া যে টেস্ট পেপার, এতক্ষণে হয়তো অনেকে হাতে পেয়েছো বা অনেকে পাওনি। তো আমি পেয়েছি, সেখান থেকে প্রথম একটি ফিজিক্যাল সায়েন্সের পেজ, যেটা 254 পেজ, তার অবজেক্টিভ মানে পার্ট বিটা, গ্রুপ বিটা আলোচনা করছি। এখানে তো এক কথায় উত্তর, তো তোমরা ওয়ান সেন্টেন্সে বা এক কথায় উত্তর লিখতে পারো। এর উত্তরের কিছুটা হিন্ট তো তোমরা বইয়ে পাবে, কিন্তু একটু আলোচনার দরকার যাতে তোমাদের মনে থাকে। তা শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে যে কৃত্রিম উপগ্রহে মহাকাশ অথবা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? তো এটা হচ্ছে কি 2.1, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। আর 2 নম্বর কোশ্চেন আছে কি যে বায়ুমণ্ডলের একটি গ্যাসের নাম লেখো যা গ্রিনহাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সাহায্য করে। এটা তো তোমরা জানোই, সেই গ্যাসটি কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটাই বেশি প্রভাব বিস্তার করে। এছাড়া অন্য গ্যাস আছে, কিন্তু বায়ুমণ্ডলে যেহেতু বলেছে তাই আমরা উত্তরটা কি লিখবো? কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো এবার প্রশ্ন আছে কি এর অথবা হিসাবে আগুনে বরফ কি? আগুনে বরফ তো তোমরা জানো, আগুনে বরফ হচ্ছে কি? মিথেন হাইড্রেট। তো আমি যেমন এখানে এই যে সেন্টেন্স দিয়ে লিখেছি, যদি এরকম লিখতে পারো খুবই ভালো হয়। মিথেন হাইড্রেট, এক্ষেত্রে ফুল সেন্টেন্স লিখলে আনসার ওয়ার্ডটাকে আন্ডারলাইন করবে, আর পারলে সংকেতটা দেবে। মিথেন হাইড্রেটের সংকেত তোমরা জানো 4CH4, এটা কিন্তু সেন্টার ডট বলে 23H2O, বা অথবা অন্য কোনো কোশ্চেনে তোমাদের এটা জিজ্ঞাসা করতেই পারে। তো সেই জন্য আমি সংকেতটা দিয়ে দিলাম। এই সকল পেজগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, বরাবর যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো রপ্ত হয়ে যাবে। তাতে তোমাদের এমসিকিউ বা তোমাদের যে দুই নম্বর কোশ্চেনে, অর্থাৎ গ্রুপ বিতে একের যে 1 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো মোটামুটি পরীক্ষায় পাবে। এবার বলেছে কি একই চাপ ও উষ্ণতায় 1 লিটার অক্সিজেন গ্যাস ও 1 লিটার নাইট্রোজেন গ্যাস, এদের মধ্যে অণুর সংখ্যা ভিন্ন। মাথায় রাখবে, ভিন্ন মানে ডিফারেন্ট। এটা কি সত্যি না মিথ্যা? তো এটা হবে মিথ্যা। কেন হবে? কারণটা হচ্ছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, কিন্তু এখানে বলছে অণুর সংখ্যা ভিন্ন। আর যে কথাটি বললাম সেটা কি ছিল? অ্যাভোগাড্রো সূত্র ছিল। তো ভিন্ন বললে মিথ্যা হবে, যদি বলতো একই থাকে তাহলে লিখতাম আমরা সত্য। এবার বলেছে কি, কোশ্চেন না গিয়ে আমি সেন্টেন্স লিখে রেখেছি, এন মোল গ্যাসের, মানে এখানে আদর্শ গ্যাস হবে, কথাটা বাদ গেছে। এন মোল আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাস আছে, আদর্শ গ্যাস সমীকরণটি কি? কোনো গ্যাসের যদি এন মোল হয় সেক্ষেত্রে সেই আদর্শ গ্যাসের সমীকরণ কি? সমীকরণটা হলো কি? পিভি ইকুয়াল টু এন আর টি। যদি পারো এখানে ব্র্যাকেটে লিখবে। পি বলতে কোনটাকে বোঝায়? পি বলতে গ্যাসের চাপ, ভি বলতে গ্যাসের আয়তন, এন তো মোল সংখ্যা বলাই আছে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কি? কেলভিন স্কেলে উষ্ণতা, শুধু উষ্ণতা নয়, কেলভিন স্কেলে উষ্ণতা। এবার বলছি কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, এখানে ড্যাশ মানে শূন্যস্থান পূরণ, বলছে কিসের উপর নির্ভর করে? এটা কিন্তু উষ্ণতার এককের উপর নির্ভর করে, কারণ উষ্ণতার এককের উপর নির্ভর করে। কারণ তোমরা তো জানোই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দেখবে, তো সেখানে শুধু উষ্ণতার একক আছে। গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায়, এটা কি সত্যি না মিথ্যা? গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণের ঘটনা নেই, তো এটা কি হবে? মিথ্যা বা ফলস। এইবার একটা কোশ্চেন আছে কি যে সমতল, অবতল এবং উত্তল এই 3 প্রকার দর্পণ দ্বারা সৃষ্ট অসৎ বিম্বের মধ্যে সাদৃশ্য কি? অসৎ বিম্ব, কিন্তু এর সৎ বিম্ব না। এই 3 প্রকার দর্পণে যদি অসৎ বিম্ব তৈরি হয়, এই 3টি অসৎ বিম্বের মধ্যে তোমরা সাদৃশ্যটা কি পাবে? দেখবে তোমরা, তোমাদের বইয়ে লেখা আছে, বা ছবি যদি প্র্যাকটিস করে থাকো দেখবে সব অসৎ বিম্বই কিন্তু সমশীর্ষ হয়। তাহলে এদের মধ্যে সাদৃশ্য কি? এরা সবাই সমশীর্ষ।
এবার একটা কথা বলা আছে যে কোনো একটি মাধ্যমের উল্লেখ করেছে, সেই মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো বলছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। প্রতিসরাঙ্কের সূত্র কি, শূন্য মাধ্যমে এখানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তো শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা তো তোমরা মুখস্থই রাখবে নিশ্চয়ই বা আছে। তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর যে মাধ্যমের আলোচনা করছি সেখানে আলোর বেগ কি, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডটা না লিখলেও হয়, কারণ উপর নিচে একই একক কেটে যাবে। তো এবার দেখো তোমাদের কিন্তু এই 10⁸ কেটে গেল, 3/2 মানে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হলো 1.5। এরকম ছোট্ট ধরনের নিউমেরিক্যাল আসতে পারে। বলছে বার্লোর চক্রে, কোশ্চেনটা তোমরা এখানে দেখতেই পারো, বলছে বার্লোর চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এই যে 2.8-এ বলেছে বার্লোর চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তোমরা তো জানো বার্লোর চক্রে আমরা তড়িৎ শক্তি ওর ভেতরে ঢুকাই, তার ফলে চাকাটি ঘুরতে থাকে, সঙ্গে চুম্বকও থাকে। তাহলে এখানে মূলত তড়িৎ শক্তি কিসে, তড়িৎ শক্তি বার্লোর চক্রে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তবে তড়িৎ শক্তির সঙ্গে কেউ যদি বলে যে তড়িৎ শক্তি ও চৌম্বক শক্তি, সেটাও কিন্তু ঠিক। তো সাধারণত এটা লেখা হয় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এবার বলেছে এসিকে, কোশ্চেনে আসে দেখবে এসিকে ডিসিতে রূপান্তরিত করা যায় কোন যন্ত্রের সাহায্যে। এখানে প্রশ্ন আসে কোন যন্ত্রের সাহায্যে, এর নাম কিন্তু রেকটিফায়ার। তাহলে রেকটিফায়ার যন্ত্রের সাহায্যে বা রেকটিফায়ারের সাহায্যে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি এসিকে আমরা ডিসিতে রূপান্তরিত করতে পারবো। তড়িৎ শক্তির একক কি, সাধারণত এসআই পদ্ধতিতে তড়িৎ শক্তির একক কি, জুল, অথবা সিজিএসে কি লিখব, আর্ক। তবে এর একটা ব্যবহারিক একক তোমরা জানো, যেটাকে বলা হয় কি বিওটি বা কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টা বা বিওটি কিন্তু তড়িৎ শক্তির একক। তো এগুলো ব্যবহারিক একক বা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাধারণত তোমরা জুল লিখে ছেড়ে দিলেও হবে। যদি কোনো জায়গায় কোনো একক লিখতে বলে কোনো পদ্ধতির উল্লেখ না থাকে, সাধারণত এসআই পদ্ধতি দিলেই হয়ে যায়। বলছে কি নিউক্লিয় সংযোজন যে বিক্রিয়া আছে তোমাদের তেজস্ক্রিয়তার চ্যাপ্টারে, সেখানে মূল শক্তির উৎস কি। তো এখানে মূল শক্তির উৎস হচ্ছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। ভর ত্রুটিও বলতে পারো, ভর বিচ্যুতিও বলতে পারো, যেটাকে বলা হয় মাস ডিফেক্ট। এবং সেটা আইনস্টাইনের সূত্র অনুযায়ী E=mc², যে বিখ্যাত সূত্র আছে, সমীকরণ আছে, সেটা মেনে যেটুকু ভরের ঘাটতি ঘটে সেটা শক্তিতে রূপান্তরিত হয়। এটা হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মূল উৎস শক্তি। এবার নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ চেয়েছে, যে সূর্যে যে শক্তিটা উৎপন্ন হয় বা যে কোনো নক্ষত্রে যে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে কি নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় উৎপন্ন শক্তি। তাহলে সূর্যে উৎপন্ন শক্তি এটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ফলেই উৎপন্ন হয়, এইটুকু লিখলেই হবে। এবার বলেছে কি একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার এখানে উদাহরণ আছে। সমীকরণের প্রথম পার্ট দিয়েছে, পরে দুটো পার্ট আমাদের এখানে পূর্ণ করতে হবে। তো এখানে দেখো H2 যে হাইড্রোজেনের যে ডয়টেরিয়াম আইসোটোপ আছে, দুটো আইসোটোপ যখন সংযোজিত করা হয় এদের নিউক্লিয়াস যুক্ত হয়ে বেসিক্যালি তৈরি হয় He। তোমরা এখানে দিতে পারো 3 2। তো দেখো এখানে 2 আর 2 4 আছে, সমীকরণটা মুখস্থ রাখবে। কিন্তু আমার এখানে ভর সংখ্যা কত হলো 3। এখানে আরেকটি নিউট্রন উৎপন্ন হয়, সেই নিউট্রনটাকে আমরা কি লিখি, এখানে 1, নিচে কি লিখি আমরা 0। তাহলে এই সমীকরণটি হচ্ছে এরকম। ফলে শক্তি কত উৎপন্ন হয়, +3.27 MeV। তো এই সমীকরণটা মনে রাখবে, অন্য জায়গায় অন্যভাবে কোশ্চেনটি আসতে পারে। এবার বলেছে কি কোশ্চেনটা তোমরা বই থেকেও দেখতে পারো, আমি বলে দিই কোশ্চেনটা এরকম আছে,
দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী যৌগ বা পদার্থ আর একটি তড়িৎযোজী যৌগ বা পদার্থের নাম লেখো। সমযোজী যৌগ তোমরা যদি জল বলো কোনো ভুল নেই, তোমরা যদি চিনি বলো কোনো ভুল নেই, যেটা খুশি বলো, দুটোই। এটা দৈনন্দিন জীবনে তো এটি ব্যবহৃত হয়। আর তড়িৎযোজীর মধ্যে কোনটা? খাদ্য লবণ। এগুলো তো তোমরা জানোই। তো এইভাবে লেখার চেষ্টা করবে। জলীয় দ্রবণে কপার সালফেটের তড়িৎ বিয়োজন, এ বিয়োজনে কি ঘটে বা কি উৎপন্ন হয়? শুধু তড়িৎ বিয়োজন বলছে। এখানে প্রশ্নটি আমি আবার বই থেকে পড়ছি। জলীয় দ্রবণে কপার সালফেটের তড়িৎ বিয়োজনে কি ঘটে? অ্যাকচুয়ালি কপার সালফেটের জলীয় দ্রবণে যখন তড়িৎ বিয়োজন ঘটে, প্রথম হচ্ছে CuSO4 যেটা আছে সেটা এইরকম উভমুখী বিক্রিয়া ঘটে। উভমুখী মানে হচ্ছে এরকম চিহ্ন। এর ফলে Cu ডবল প্লাস আর SO4 ডবল মাইনাস এই বিক্রিয়াটা ঘটে। সঙ্গে সঙ্গে কিছু জলের অণু, সামান্য পরিমাণে জলের অণু বিয়োজিত হয়ে এখানে উভমুখী চিহ্ন দেবে, দিয়ে H প্লাস আর OH মাইনাস উৎপন্ন হয়। এবার এই আয়নগুলির মধ্যে ক্যাথোডে কি হয়? এই Cu যে 2+ আছে সে ক্যাথোডের কাছ থেকে দুটো ইলেকট্রন নিয়ে Cu কপার হিসাবে ওখানে ডিপোজিট হয়, মানে জমা হয়। আর এই যে নেগেটিভ আয়ন এই দুটোর মধ্যে এই OH মাইনাস অ্যানোডে যাবে। অ্যানোডে OH মাইনাসের ভাঙন তোমরা জলের তড়িৎ বিশ্লেষণে পেয়েছো, আমি এখানে লিখছি না। সেখানে গিয়ে কি গ্যাস তৈরি করবে? অক্সিজেন গ্যাস। তার মানে ক্যাথোডে কপার জমা হবে আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। বলছে যে প্ল্যাটিনাম, এর কোশ্চেনটি আমি বলি, এখান থেকে বলি। প্ল্যাটিনাম তড়িৎদ্বার এর সাহায্যে অ্যাসিডযুক্ত জলের যদি তড়িৎ বিশ্লেষণ করা যায়, ক্যাথোডে এবং অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? তো তোমরা তো জানো ক্যাথোডে উৎপন্ন হয় কি? হাইড্রোজেন গ্যাস। তাহলে আমরা এখানে লিখব H2 গ্যাস। এবং অ্যানোডে উৎপন্ন হয় কি? অক্সিজেন গ্যাস, মানে O2 গ্যাস। অনেক সময় জিজ্ঞেস করে এই দুই প্রকার গ্যাসের অনুপাত কি, কি অনুপাতে উৎপন্ন হয়? সেক্ষেত্রে তোমরা লিখবে যে হাইড্রোজেন ইসটু অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। কি অনুপাত? অনুপাত দু রকম। এটা হচ্ছে আয়তন ভিত্তিক অনুপাত, এটা আয়তনের অনুপাত। যদি ওজন ভিত্তিক বলে তাহলে H2:O2 হচ্ছে 1:8। এটা কোন ভিত্তিক? ওজন ভিত্তিক অনুপাত হচ্ছে 1:8। আয়তন ভিত্তিক হচ্ছে 2:1, অর্থাৎ 2 ভাগ হাইড্রোজেন হয় আর 1 ভাগ কি হয়? অক্সিজেন হয়। এবার বলছে অ্যামোনিয়া থেকে উৎপন্ন, অ্যামোনিয়া যৌগ থেকে উৎপন্ন একটি জৈব সার, একটি অজৈব সারের নাম লেখো। জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার সংকেতটা বলে দেই। ইউরিয়ার সংকেত হচ্ছে CO, ওটা আর সিটা দুইটাই বড় হাতের, CONH2 এটা হচ্ছে ইউরিয়া। আর অজৈব সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেটও বলতে পারো। অ্যামোনিয়াম সালফেটের সংকেত হলো NH4 আর বাইরে থাকবে কি? SO4। এছাড়া কি বললাম? অ্যামোনিয়াম ফসফেট বলতে পারো, অ্যামোনিয়াম নাইট্রেট বলতে পারো। বলেছে ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত লেখো। লেখাটা এই স্টাইলে লিখবে, ওলিয়ামের রাসায়নিক ড্যাশ দিয়ে আমি নিচে চলে আসলাম। নাম, ওলিয়ামের রাসায়নিক নাম কি? পাইরোসালফুরিক অ্যাসিড। আর সংকেত তো নিশ্চয়ই জানো মনে হয়, H2S2O7। বলছে মিথেনের গঠনটা যদি দেখো তোমরা 3 ডাইমেনশনাল গঠন, তাহলে CH3 এই কোণের মান কত? এটা সবসময় মুখস্থ রাখবে। 109 ডিগ্রি 28 মিনিট। এটা ডিগ্রি, এটা মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। এবার এই যৌগটির IUPAC নাম বলেছে 2.18। এই যৌগটিকে যদি তোমরা আরও সহজ সরলভাবে লেখো, তাহলে এই যে প্রথমটিকে তোমাদের বোঝার সুবিধার জন্য, এটা অ্যাকচুয়ালি CH3, তারপরে CH2, আর এই অংশটাকে একসঙ্গে জোড়া লাগিয়ে যেটা লেখা যায় CHO।
এটা তো অ্যালডিহাইড গ্রুপ তোমরা জানোই। তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, নাম্বারিংটা ওই দিক থেকে দিতে হবে। তো যেদিক থেকে নাম্বারিং দেয় ব্যাপারটা একই হলো, 3টে কার্বন মানে প্রোপেন, প্রোপেন না হয়ে হবে কি এখানে অ্যাল আছে, তাহলে প্রোপানল। ইউপ্যাক নাম এইরকম করে ইউপ্যাক নাম লিখবে, প্রোপানল। এই প্রসঙ্গে বলি আইইউপিএসি নাম যে আছে বা ইউপ্যাক নেম যে আছে তার একটা ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানকার আইইউপিএসি নামগুলোকে যদি তোমরা একবার প্র্যাকটিস করো, কোনো আইইউপিএসি নাম বাদ যাবে না। এটা শুধু এই অবজেক্টিভে আসে না, বড় কোশ্চেনে অর্থাৎ 4-এর শেষের কোশ্চেনের মধ্যে আইইউপিএসি নাম আসে। সুতরাং তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আরেকটি আইইউপিএসি নাম এখানে লিখতে বলছে, এই যৌগটি দিয়েছে। এই যৌগটিকে আমরা কি আকারে লিখতে পারি? এভাবে লিখতে পারি, CH3 সিঙ্গেল বন্ড CH, এই যে মাঝখানে CH-টা CH লিখলাম, আবার সিঙ্গেল বন্ড CH3, আর এইখানে ব্র্যাকেটে OH মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা এখানে OH হিসাবে আসে। তো এই প্রতিস্থাপক যে মূলক আছে সেই মূলকটিকে কম নাম্বারিংয়ে ফেলার জন্য 1, 2, 3 এরকম লিখতে পারো, বা এদিক থেকেও লিখলে এটা 1, 2, 3 দুই দিক থেকে একই নাম্বারিং পাচ্ছে। সুতরাং কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখব কি অ্যাকচুয়ালি আইইউপিএসি নাম 2 প্রোপানল। তো ভালো করে লিখলে যেটা মানে প্রচলিত নিয়ম হিসাবে প্রোপান টু অল, এইভাবে তোমরা লিখতে পারো। এবার কথা হচ্ছে কি, তো এখানকার অবজেক্টিভ তো আলোচনা হয়ে গেল। আমি এখানকারই একটা কোশ্চেন আমি বলছি, সেটা নিচে এখানে তোমাদের কোশ্চেনের ছবিতেও আছে, একটা নিউমেরিক্যাল আছে। এই প্রসঙ্গে একটু নিউমেরিক্যাল আলোচনা করে নেব। এই যে এখানে দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলছে কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটি গ্যাসের আয়তন 500 ঘন সেন্টিমিটার, স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসটির আয়তন দ্বিগুণ হবে। আমি এই অঙ্কটা করে দেবো, মানে নিউমেরিক্যাল বলে গাণিতিক সমস্যা। তার আগে তোমাদের 2.11-এর যে চার্ট আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ, এটা পরীক্ষার হলে কিভাবে লিখতে হয় এটা খুব একটা কঠিন হয় না। তোমরা টেস্ট পেপার ধরে অর্থাৎ পর্ষদের টেস্ট পেপার বিশেষ করে গুরুত্ব দিয়ে করবে। পর্ষদের টেস্ট পেপারে যতগুলো বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে কোনো একদিন সময় নিয়ে বসে, খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে, সবগুলো সলভ করে ফেলবে। তারপরে দেখবে তোমরা এটা কমন পাবেই। এটাতে 4টি কোশ্চেন থেকে 4 পেয়ে যাবে তোমরা, খুব সহজ এটাতে মার্কস তোলা। তো কিভাবে আমরা করব, এই যে বাঁদিকে যে কোশ্চেন পার্টগুলো আছে সেগুলো পরপর লিখবে, অবশ্যই বক্স ড্রয়িং করেই লিখবে। আর ডান দিকের কোশ্চেনগুলো তো আমাদের সাজাতে হবে। এগুলো হচ্ছে এই 1 নম্বরের সঠিক উত্তর যেটা হবে সেটাকে আমরা এই ঘরে লিখব। এটা তো সঠিক হবে না, এটা জানা কথা, এলোমেলো সাজিয়েছে। আমি উত্তরটা কিভাবে লিখেছি এখানে দেখো, এই যে কাছাকাছি রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। বলেছে কি, প্রথম কোশ্চেনে বলেছে যে দ্বৈত সূত্র মেনে চলে এমন একটি মৌলের নাম বা উদাহরণ। এখানে দ্বৈত সূত্র মেনে চলে কে? লিথিয়াম। তাহলে কোন উত্তরটি হচ্ছে রোমান 2, যদি রোমান 2 থাকে এখানে রোমান 2 লিখে উত্তরটা লিখবে। তো আমাদের উত্তর কি হচ্ছে? লিথিয়াম। ক্লিয়ার করে উত্তর লিখবে এবং সাথে তার রোমান দিয়ে লিখবে। বোঝাতে পারলাম? এরকম বক্স একে কিন্তু করবে। 2 নম্বর বলছে নাইক্রোম। 2 নম্বরে বলেছে কি 2.11.2-তে নাইক্রোমের একটি উপাদান ধাতু কি? এখানে তো লিথিয়াম তো গেল। তারপরে নাইক্রোমের উপাদান সিজিয়াম না, দস্তাও না, কি আছে? ক্রোমিয়াম। কত নম্বরে আছে? রোমান 4-এ। তাহলে এখানে উত্তরটা কি লিখবো? রোমান 4 দেব এখানে ক্লিয়ার করে, আর যে উত্তরটা হবে সেটা আমরা লিখে দেব। তারপরে চলে আসি আমরা পরের কোশ্চেন কি আছে, ছাপার ব্লক তৈরি করতে কোন ধাতু ব্যবহৃত হয়? এটা তো তোমরা জানো দস্তা ব্যবহৃত হয়। তাহলে এখানে উত্তর কি? রোমান নাম্বার 1 ক্লিয়ার লিখবে এবং উত্তরটা ঠিকঠাক লিখবে। আর লাস্ট হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। তীব্র তড়িৎ ধনাত্মক মৌল লাস্টে কি আছে? সিজিয়াম 3 নম্বরে আছে, তো আমরা সেটাই লিখব। তাহলে আশা করি দ্রুত তোমরা পর্ষদের টেস্ট পেপার হাতে পেয়ে বাম স্তম্ভ ডান স্তম্ভ একদিনে 1 ঘন্টা সময় দেবে, আর মাধ্যমিক অবধি কোনো কিছুই লাগবে না, দেখতেও হবে না, একদিন সময় দিয়ে করলে তোমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে
গ্রুপ বিতে অর্থাৎ 2-এর যে কোশ্চেনগুলো আমি সলভ করলাম এইভাবে যদি দ্রুত সলভ করে এর উত্তরের হিন্ট আসে, তবে কিছু কিছু উত্তর একটু ভুলও আসে, সেগুলো বইয়ের থেকে তোমরা খুঁজে দেখে নেবে, টেক্সট বই থেকে খুঁজবে, সব উত্তর পেয়ে যাবে। তো এভাবে যদি কিছু পেজ সলভ করো তোমরা, অ্যাটলিস্ট 15টি পেজ তোমাদের সলভ করতে হবে, তাহলে দেখবে তোমাদের এই অবজেক্টিভগুলো 15টি পেজ। আর যারা ফুল মার্কস পেতে চাও তারা পর্ষদ শেষ করেও এবিটি এর টেস্ট পেপার থেকে 10টি পেজ করবে। এবার আমি যে অঙ্কটি দেখালাম আমি টেস্ট পেপার থেকে বলছি, এটা আছে 3.2 এর 3.2। এই কোশ্চেনটা শুধু না, এই কোশ্চেনের অথবা, এবং এটা যখন পরীক্ষার হলে লিখবে এইভাবে নাম্বারিং করবে, 3.2 দেবে এবং অথবা লিখবে। বলা আছে যে আমি আরেকবার কোশ্চেন পড়ি, বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব মানে সিসি। তো যদি চাপ স্থির রেখে উষ্ণতা, কোন উষ্ণতায়, একটা উষ্ণতা আমাদেরকে বের করতে হবে যে উষ্ণতায় এই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, এই যে আয়তন আছে সেটা দ্বিগুণ হবে। তো যেহেতু চাপ স্থির আছে তাই লিখবো আমরা, এই অঙ্কটা কিভাবে করতে হয় লেখার স্টাইলটাও আমি বলে দিচ্ছি। লিখবে, আমরা জানি যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই সূত্রটা আসছে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 থেকে। কিন্তু যখন দেখবে চাপ স্থির থাকবে তখন এই চাপটাকে বাদ দিয়ে সূত্র লিখবে, যখন দেখবে উষ্ণতা স্থির থাকবে তখন উষ্ণতা বাদ দিয়ে লিখবে, যখন দেখবে আয়তন স্থির আছে তখন P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2, যেটা স্থির বা ধ্রুবক সেটাকে বাদ দিয়ে সূত্রটা লিখবে। তারপরে এই সূত্রটা লেখার পর নিচে কি লিখবে, এখানে আমাদের প্রথম যে টার্মটা আছে V1, V1 হচ্ছে অ্যাকচুয়ালি কি প্রাথমিক আয়তন। এই প্রাথমিক আয়তন কথাটা লেখা উচিত, আমাদের প্রথমে আয়তন কত দিয়েছে 500 সেন্টিমিটার কিউব। T1, T1 হচ্ছে কি প্রাথমিক উষ্ণতা, এটা কত ডিগ্রি আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে করতে পারবো না, 27কে কেলভিনে আনতে হবে, 273 অ্যাড করে পাশে কে লিখবে, এখানে ডিগ্রি সি, এখানে শুধু কে, ডিগ্রি হবে না, তাহলে কত আসলো 300 কে। এবার পরের দুটো কি আছে V2, V2 মানে আয়তন দ্বিগুণ করা হয়েছে, এটা কি অন্তিম আয়তন, ফাইনাল ভলিউম, অন্তিম আয়তন। তো প্রথমে ছিল 500, তাকে দ্বিগুণ করা হয়েছে মানে 2 × 500 সেন্টিমিটার কিউব। T2 মানে হচ্ছে কি অন্তিম উষ্ণতা, এটার মান কত, এটার মান নেই, এটা আমাদের বের করতে হবে। অতএব আমরা সূত্র অনুযায়ী লিখতে পারো বা সরাসরি লেখো, V1 মানে কত ছিল 500 বাই T1 কত বেরিয়েছে আমাদের 300, আর V2 মানে কত 2 × 500, T2 মানে কত না, T2 আমাদের বের করতে হবে। তো আমরা তো এই 500কে 500 দিয়ে কাটতে পারি, তাহলে থাকলো কি 2, অতএব T2 মানে কি 2 × 300 মানে 600। তো অন্তিম উষ্ণতা, অতএব নির্ণেয় অন্তিম উষ্ণতা বা শুধু উষ্ণতা লিখলেও বোঝা যায় যে আমরা যেটা বের করতে বলছে সেটাই বের করছি। কত আসলো 600, কিন্তু এটা কিসে এসছে কেলভিনে, একে ডিগ্রি সেলসিয়াসে করতে গেলে 600 মাইনাস 273, এবার লিখবো ডিগ্রি সি, পার্থক্যটা বুঝবে। তো এটা মাইনাস করলে 3 মাইনাস করলে 7 ডিগ্রি সি, আর এখানে 8, এটা 2, আর হাতে 1 3, আচ্ছা 327 ডিগ্রি। তার মানে এটা হলো আমাদের উত্তর। আর এই পেজেরই পরের দিকে একটি কোশ্চেন আছে 3.5-এ, আমি খুব সংক্ষেপে একটু বলে দিই। 3.5-এ বলেছে কি যে H2O আর হচ্ছে NH3 এর লুইস ডট গঠন দেখাও। টোটাল মার্কস আছে, দুটো চিত্রের জন্য 2 মার্কস আছে। তো তোমরা কিভাবে করবে, যখন H2O করবে এখানে হেডিংটা দিলে H2O এর গঠন বা H2O লিখলে,
হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত, পারমাণবিক সংখ্যা কত 1, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, 8 মানে লিখবে 2,6। আমি জলেরটাই দেখাচ্ছি। তো এটা তো সমযোজী যৌগ, তোমরা তো নিশ্চয়ই পড়েছো। তো এখানে একটা H লিখবে, আর মাঝামাঝিতে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, আর এইদিকে একটা হাইড্রোজেন, দুই দিকে দুটো লিখলে। অক্সিজেনের যে শেষ কক্ষে ইলেকট্রন আর হাইড্রোজেনের শেষ কক্ষে ইলেকট্রন, এটাই এখানে আলোচনায় আসবে। হাইড্রোজেনেরটাকে একটু ক্রস সাইন দিলাম, ইলেকট্রনের কোনো আলাদা সাইজ হয় না, আমরা ডিফারেন্টলি বোঝানোর জন্য ক্রস দিলাম। আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেব কি, অক্সিজেনের আছে 6, তো এখানে দেব দুটি ইলেকট্রন, এখানে দুটি, 6টি হলো, এখানে একটি ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন। এবার ঘটনাটা বুঝবে, এই ইলেকট্রন আর হচ্ছে এই ইলেকট্রন, এরা এই দুটো করে ইলেকট্রন, অক্সিজেন এই ইলেকট্রনটিকে আর হাইড্রোজেন এই ইলেকট্রনটিকে শেয়ারিংয়ে নিয়ে আসে, পরস্পরের মধ্যে একটা মিউচুয়াল শেয়ারিং করে। এখানে অক্সিজেন এই ইলেকট্রনটি দেয় শেয়ারিংয়ে, এইখানে হাইড্রোজেন এই ইলেকট্রনটি দেবে শেয়ারিংয়ে। শেয়ারিংয়ের মানে হচ্ছে অ্যারোগুলো এরকম মুখোমুখি হবে। তারপরে এখানে একটা ক্লিয়ার একটা নিচে একটা অ্যারো দেবে। পরের স্টেপে কি হবে, এই হলো আমাদের হাইড্রোজেন, এই হলো আমাদের অক্সিজেন, আর এই হলো এই দিককার হাইড্রোজেন। তো অক্সিজেনের যে দুটো করে ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করেনি, সেই দুটো থাকবে তার কাছে। আর অক্সিজেনের যে এই ইলেকট্রনটি, আমি এখানে অন্য কালারে করে দিচ্ছি, এই ইলেকট্রনটি আর এই ইলেকট্রনটি আর হাইড্রোজেনের এই ইলেকট্রনগুলো শেয়ারিংয়ে অংশগ্রহণ করেছে, সেই দুটোকে হাইড্রোজেন আর অক্সিজেনের থেকে সমান দূরত্বে রাখবে যদি সুন্দর করতে চাও। তারপরে কি করবে, যখন হাইড্রোজেন যখন প্রয়োজন বোধ করবে তখন তার এই ইলেকট্রন দুটিকে নিজের মনে করবে। এই হাইড্রোজেনও এই দুটো ইলেকট্রনকে নিজের মনে করে, কারণ হাইড্রোজেন দ্বৈত সূত্র পালন করে। এবার অক্সিজেনের ক্ষেত্রে অষ্টক সূত্র, অক্সিজেন এই এক জোড়া ইলেকট্রন যে আছে সেই দুটো তো নিজের আছে, এখানে আরেক জোড়াও আছে, আর এই দুটো আর এই দুটো, এই দুই জোড়াকেও নিজের মনে করবে। ফলে অক্সিজেনের যে রাউন্ড আমি দিচ্ছি তার মধ্যে যা ইলেকট্রন সব অক্সিজেনের, ফলে অক্সিজেনের অষ্টক পূর্তি হলো। দেখো শেষ কক্ষে অক্সিজেনের অষ্টক পূর্তি হলো। কি করে অষ্টক পূর্তি, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো, 4, 5, 6, 7, 8। ঠিক তার পরের লাইনে অ্যারো দিয়ে লিখবে, এই যে বন্ধনে দুটি ইলেকট্রন মানে একটি বন্ড তৈরি করে, এটা হচ্ছে এখানে H, আর এখানে H, আর এখানে এই দুটো ইলেকট্রন এখনো বন্ধনে অংশগ্রহণ করেনি। এই ইলেকট্রন জোড়া দুটোকে বলা হয় লোন পেয়ার অফ ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টি আছে, দুটি আছে, এখানে একটি জোড় আছে, এখানে একটি জোড় আছে। তো যাকে এই কথাটা এরকম মার্ক করবেন, আমি তোমাদের বোঝালাম। তো এই হচ্ছে জল, এখানে ব্র্যাকেটে লিখে দিলে এটি হলো জলের অণু। এইটুকু দ্রুত করে দেবে, একটু প্র্যাকটিস রাখবে, ঠিক এভাবে অ্যামোনিয়া করবে, আশা করি তোমরা অ্যামোনিয়া পারবে। তো আজকের ভিডিওতে এইটুকুই থাক। আমি তোমাদের টেস্ট পেপার থেকে যেগুলো কঠিন কোশ্চেন তার উত্তর এবং নিউমেরিক্যালস অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করব। বাকি সবগুলো বই খুঁজে তোমরা দ্রুত প্র্যাকটিস করবে। অবজেক্টিভ এবং এমসিকিউ এর কথা একটা বলে দিই। এমসিকিউ এর উত্তর তো তোমাদের বইয়ে দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে তোমাদের বিশেষ করে পর্ষদের টেস্ট পেপার কমপ্লিট করবে। সব এমসিকিউ গুলো একদম একটা কালার্ড পেন দিয়ে মার্ক করবে উত্তরটি। যে উত্তর হবে প্রত্যেকটাই মার্ক করবে, বারবার উত্তরের পৃষ্ঠা খুলে দেখবে না। আর এই মার্ক করে পড়লে না নিজের মাথার মধ্যে একটা ছাপ পড়ে যায়, পরীক্ষার হলে দেখবে তখন তোমরা দ্রুত পেরে গেছো। এইভাবে এমসিকিউ গুলো মার্ক করে পড়বে। আর এই যে গ্রুপ বি এর যে প্রশ্নগুলো সেগুলো খুব দ্রুত এইভাবে লিখবে যে 2-1টি কোশ্চেন তোমাদের কঠিন লাগবে, সেটা খাতায় লিখে রাখবে। আর এখানে যা বোঝালাম সেখানে যদি কোনো কিছু মনে হয় তোমাদের একটু লিখে রাখা দরকার, অবশ্যই লিখে রাখবে, একদম শর্টগুলো লেখার দরকার নেই। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে,